কেউরে কোনো কিছু বলতেছি না যে আমি নির্বাচন করবো বা করবো। আমি নির্বাচন করবো কথা কোনো সময় বলি না, কবে কোনো জিনিস দিয়ে এখনো কোনো চিন্তা করি নাই। আমি মনে করতেছি যেহেতু সোশ্যাল মিডিয়াতে ইলেকশন আসছে দেখেই মানুষ অনেকে পক্ষে বিপক্ষে কথা শুরু করছে। তো আমি দেখলাম যে আমার পক্ষে কথা বলতেছে তাদেরকে ধন্যবাদ, বিপক্ষে যারা বলতেছে তাদেরকেও ধন্যবাদ, কিন্তু তাদের জিনিসটা জেনে বিপক্ষে বললে ভালো। ওই জন্য মনে করলাম আজকে আপনাদের মাধ্যমে আমি তাদেরকে জানাই দেওয়া দরকার, সেই জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি। আমি নির্বাচন অংশগ্রহণ হিসাবে বলতে পারি। আমি আমি অনেকগুলো কাজ করি যেটা তখন তো আল্লাহ আল্লাহ যখন যেটা নির্ধারণ করেন সেটাই করেন। আমি অনেকদিন নির্বাচন করি নাই। আমি 2001 সালে নির্বাচন করি নাই, আমি 2008 সালে নির্বাচন করি নাই, 2014 সালে আমাকে ছেড়ে দিছিল, আমি আমাকে ডিক্লেয়ার করে ফেলেছিল। আমি কিন্তু ওই বিতর্কিত নির্বাচনে যাই নাই, সেজন্য বিতর্কিত নির্বাচনের থেকে আমি সবসময় দূরে ছিলাম। 2018 সালে সবাই নির্বাচনে গেছিল, আমিও গেছিলাম। এবং আপনারা দেখছেন মানুষের আমার পক্ষে কতটুকু ছিল, বিপক্ষে কতটুকু ছিল। অনেকগুলো নির্বাচনে এই জন্যও যায় নাই যে আমি মনে করলাম যে মানুষ দেখুক নেতৃত্বের মধ্যে পার্থক্য বুঝে নেই। কারণ মানুষ যদি তিতা না খায় মিষ্টার মূল্য থাকে না। মানুষের নেতৃত্ব একটু পরিবর্তন হওয়া দরকার, কিন্তু আমি করবো এটা কোনো কথা হতে পারে। আমি একটা ফাউন্ডেশন করেছি, খান বাহাদুর ফাউন্ডেশন নাম। সেখান থেকে গার্লস কলেজ আপনারা দেখতেছেন, সেখান থেকে পলিটেকনিক কলেজ দেখতেছেন, সেখান থেকে মাদ্রাসায় চলে। আমি সেই ফাউন্ডেশন আন্ডারে বাসকারীতে একদম কম করে হলেও আলহামদুলিল্লাহ প্রায় 70-80-এর উপরে ডিপ টিউবওয়েল দিচ্ছি, খাওয়ার পানির টিউবওয়েল প্রতি বছর। হ্যাঁ, তো কোথাও তো আমি নাম লিখে দিই নাই যে এই টিউবওয়েলটা মাহমুদুল ইসলাম চৌধুরী বা খান বাহাদুর ফাউন্ডেশন অনুদান, কোথাও এগুলো আমি লিখি না। আমি বিভিন্ন মসজিদে আলহামদুলিল্লাহ অনেক মসজিদ আছে, কোথাও আমি কিন্তু প্রচারের জন্য কোনোদিন কোনো কিছু করি, সেটা কাজ করার দায়িত্ব হচ্ছে আল্লাহকে ভয় করে করা, প্রচার আল্লাহ করাই দেবে। 98 পর থেকে রাজনৈতিক ভাবে যেভাবে আগে সম্পৃক্ত ছিলাম, যেমন একসময় আমার বাড়ি ছিল সর্বদলীয় সংখ্যা পরিষদে কাজ যাওয়া, এখানে সারাক্ষণ জামাত আওয়ামী লীগ মানে জামাত আর আওয়ামী লীগকে এক জায়গায় আনছিলাম আমি, কিন্তু আমার বাসায় এখানে বিশেষণ হচ্ছে। হ্যাঁ, এখান থেকে জামাত আর আওয়ামী লীগ মিলে বিরুদ্ধে আন্দোলন হয়েছিল 94-95, সেটা আরেকটা প্রেক্ষাপট। সুতরাং জাতীয়ভাবে কি সিদ্ধান্ত হয় সেটার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হবে। তবে আমি কেউ কেউ মুখ দিয়ে বলে নেই আমি নির্বাচনে যাব, কেউ কেউ মুখ বলে নেই আমি নির্বাচনে যাব। দেখা যাক দেশে কি হয়, অবস্থাটা কি হয়। আমার বক্তব্য ইয়াং জেনারেশন শুড নো যে আমার সাথে তাদের সাথে যে গ্যাপ, সেই গ্যাপটা সরানোর জন্য আমি মনে করছি সোশ্যাল মিডিয়াতে তারা লেখে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জব করি। আমি দল থেকে জড়িত আছি, এটা অস্বীকার করি না, কিন্তু কিন্তু আমি আমি অ্যাক্টিভ নাই। আপনারা নিশ্চয় আমার কোনো অ্যাক্টিভিটিস অনেকদিন দেখেন না, আমি কোনো অ্যাক্টিভিটিস করতেছি না। হ্যাঁ, আমি কোনো অ্যাক্টিভিটিস করতেছি। আমার কাছে বাসকালে মানুষ মনে করে আমার কাছে ওদের দল বন্ধু বিশেষ আমাকে মায়া পাবো, আমি যেটা দেখি। আমি কোনো বাজারে দাঁড়াইলে দেখি আমার গাড়াও করে লোকজন জড়াই ধরে। হ্যাঁ, কারণ ওখানে কোনো দল মতের ব্যাপার নাই বাসকালে। করার পরে যদি এসে থাকেন সেক্ষেত্রে তরুণ প্রজন্মের কাছে আপনারা যদি আসেন, আমি যদি আসলে কথা নিয়ে যদি নিয়ে কোনো কথা নেই। আপনি খেয়াল রাখবেন, যদি মানে সেটা হচ্ছে ভবিষ্যতের ব্যাপার। ভবিষ্যৎ ফয়সালার মালিক হচ্ছে আল্লাহ। হ্যাঁ, আলিমুল গাইব, আল্লাহ হচ্ছে গাইবের মালিক। সুতরাং আমি গাইবের কথা তো এখন বলতে পারবো না। তরুণ প্রজন্মের কাছে আমার এক্সপেকটেশন হচ্ছে যে আমি যদি আবার তরুণ হইতে পারতাম তাদের মতো, আমার খুব ভালো লাগতো, যেটা সম্ভব নয়। হ্যাঁ, কারণ তরুণরা যেটা পারে সেটা আমাদের বয়সে এসে সম্ভব নয়। তরুণরা যে বিপ্লব করতে পারে, আন্দোলন করতে পারে, সংগ্রাম করতে পারে, পরিবর্তন করতে পারে, যে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার একটা কবিতা আছে না, তো সেই যেই এই সেই অবস্থাটা এখন তো আমরা সে পার হয়ে আসছি। বাট আমি মনে করি ইয়াং জেনারেশন তারা নির্ধারণ করবেন যে পারফরমেন্সের উপরে কার কি পারফর্ম করতে পারে। কেউরে কোনো কিছু বলতেছি না যে আমি নির্বাচন করবো বা করবো। আমি নির্বাচন করবো কথা কোনো সময় বলি নাই। হ্যাঁ, অনেকে লেখে
নির্বাচন আসলে উনি অ্যাক্টিভ হন। আরে আমি তাহলে তো অনেকগুলো নির্বাচন অ্যাভয়েড করে গেছি। 20 বছর আমি নির্বাচনের মাঠ থেকে দূরে ছিলাম। তো তখন আমি কেন যাই না? কারণ আমাকে বুঝতে হবে যে কি মানুষ কি চাচ্ছে। এখন মানুষ যে আমাকে যে আমি মনে করি মাঝখানে আবহাওয়া জনতা যার যার রাজনৈতিক দল তার সাথে আমার সাথে সবাই একটা মায়া মহব্বত। এটা এটা হচ্ছে দলের ঊর্ধ্বে মতের ঊর্ধ্বে। হ্যাঁ, সেভাবে আমি চলি এবং আমার সাথে মানুষ সেভাবে ব্যবহার করে। আপনাদের এই এছাড়া আর কোন আমি যেগুলো কথা বলে গেছি এর উপর কোনো প্রশ্ন থাকলে তো এই সম্মানটার পরিপ্রেক্ষিতে এই সম্মানটা যিনি আপনি নির্বাচন করবেন। আমি তো আবারও বলতেছি যে টোটাল জিনিসটা নির্ভর করতেছে যে কি নির্বাচনের প্রেক্ষাপট এবং নির্বাচনের জনমত, নির্বাচনের পাবলিক পারসেপশন এবং নির্বাচনের পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেটা ভবিষ্যতে আসলে সময় দেখারও বাকি আছে, দেখা যাক কি দাঁড়ায়। নির্বাচন দিতে হয় আপনি অংশগ্রহণ না করেন অনেক মানুষকে মানে তারা নির্বাচন করতে এদের পক্ষে সমর্থক আছে ওরা কোন দিকে যাবে আমার এটা যার যার সিদ্ধান্ত সেই নিতে পারবে। সবাই আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ বিবেক বুদ্ধি দিচ্ছে, সে তার বিবেক কাজ করে অসুবিধা দিয়ে আমি ডাক্তারের জন্য এটা একটা সত্যি বর্তমান পরিষদের কাছে আপনাকে নিয়ে কিভাবে নেগেটিভ শুরু করেছে কারণ কিছু এখন কিছু নেই এইটা নেগেটিভিটি যে যে ছড়িয়ে পড়ছে এটাও আমি পুরো একমত না, কারণ ওখানে অনেকে পজিটিভ বলবে। হ্যাঁ, ওদের মধ্যে হয়তো ওরা এটাকে বলা হয় ইংরেজিতে জিলাস। হ্যাঁ, আমার বাবা অবিভক্ত বাংলা পার্লামেন্টে বক্তৃতা করার সময় একটা কথা বলে শুরু করতেন, হিংসুক জ্বলিয়া বলে হিংসার কারণে গুরুজনের গুরুজন গুণগান করিবে কেমন। কথা বুঝতে পারছি? এটা বললাম না যে হিংসাও জ্বলিয়া বলে হিংসার কারণে অনেকে আছে সে আমাকে হয়তো মনে করে উপরে ভালো বলতেছে কিন্তু মন থেকে অ্যাকসেপ্ট করতে পারতেছে না। সে মনে করতেছে যে না এই লোক সম্পর্কে এত ভালো আমরা সবাই বলবো কেন। তো এই যে তরুণ প্রজন্মকে জ্বালানোর জন্য আজকে তোমাদেরকে লাগছে। তরুণ প্রজন্ম তো জানালে আমার কথাটা আমি তো এইভাবে আজকে যে সোশ্যাল মিডিয়াতে যে তোমাদের সাথে বসছি আমি তো মনে হয় না কোনোদিন বসছি তোমাদের সাথে, আমি যৌথভাবে কোনো সময় বসি নাই, আজকে প্রথমে বসলাম। যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি যে আমার সম্পর্কে নেগেটিভ কিছু কথাবার্তা বলা হচ্ছে, সেটার জন্য আমি এই কথাটা বললাম। এখন তোর প্রথম সিদ্ধান্ত নেবে। ওইটা হচ্ছে বলেই তো তোমাদেরকে রাখছি, মানে ধারণা হয়েছে ঠিক না, ওরা মনে করতেছে যে মাহমুদুল ইসলাম চৌধুরীর বাসকালীর সাথে কি অবদান, কারণ তারা তো ওইটা দেখা নাই কি ওই যে বাসকালের যে কাদা মাটি দিয়ে যে রিক্সা ঠেলে দুজনকে ঠেলে ঠেলে দিতে হইতো এগুলো তো তারা দেখে নাই। হ্যাঁ, আমি বলি আমি একসময় রিক্সাওয়ালাদের প্রেসিডেন্ট ছিলাম, বাসকাল রিক্সা অ্যাসোসিয়েশন ট্যাক্সি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম, সাম্মান মাসজিদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম। তাহলে আরেকটু বলি তোমাদেরকে, দক্ষিণ চট্টগ্রাম শুধু বাসকালীরা এই যে সানখালি খাল, এই যে কালারফুল খাল, এই যে তোমার যে ইন্দুরপুর খাল, হ্যাঁ, বাঁশখালী শিবপুর হাট, বাঁশখালী জলখতর খালের বলে মৌলভী বাজার, তারপরে হাটখালি, এখানে অনেকগুলো ট্যাক্সও করছিল, সাম্বার লঞ্চকে ট্যাক্সও দিয়ে যাইতে হয়েছে। হ্যাঁ, এবং এই যে জোয়ার বাড়ার সময় সাম্বারওয়ালাকে শীতের মধ্যে উপরে উঠে ওরে পয়সা দিয়ে তারপর সামান যেতে পারবে, এটাকে বলা হয় কুদগার ট্যাক্সও। সেই কুদগার ট্যাক্সর জন্য আমি সংগ্রাম করে আন্দোলন করে পার্লামেন্ট থেকে শুরু করে মন্ত্রণালয় থেকে শুরু করে এই ট্যাক্সও আমি বিদায় করাই। হ্যাঁ, এই যে কুদগার ট্যাক্সও, যে জন্য পশ্চিম বাংলার মানুষ এখনো ওই ট্যাক্স করার কথা তাদের বলা হয় এখনো স্মরণ আছে। এই ট্যাক্স কর আমি উঠে দিতে কিভাবে, সেই সময় সাব্বার বাজারে আমি সভাপতি ছিলাম, আন্দোলন করেছি এবং আমার মিটিং আসার সময় ওরা ওই যে সাব্বারের হালিশ বলে, হ্যাঁ, হালিশ মিটিং এ সবাই এসছে। হ্যাঁ, যে আরে
মানে আমার প্রতি তাদের যে একটা বিশ্বাস ভক্তি, এটা তো একদিনে হয় নাই। এখন এই কাজগুলো করতে গিয়ে আমাকে সরকারের অনেক সময় পৃষ্ঠপোষকতা নিতে হয়। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া বড় বড় প্রকল্পের কাজ করা সম্ভবপর নহে। সেজন্য বাঁশখালীর মানুষের উন্নয়নের সাথে কল্যাণের সাথে আমাকে বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়। কথা বলতে দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।